হনর 300 কিছুদিন আগে রিলিজ হয়েছে এই ফোনটা এবং এই ফোনটার হাইপ একদমই নাই। আর 50,000 টাকা বাজারে যদি আপনি এই ফোন কেনার কথা চিন্তা করে থাকেন, এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আমি বলবো যে এই ভিডিওটা আপনি দেখার পরেই ডিসাইড করেন যে এই হনর 300টা আপনি 48,000 টাকা দিয়ে এই ফোনটা আদৌ কিনবেন কিনা। আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম মানুষজনকে এই ফোনটা হতাশ করবে, যেরকম ভাবে আমাকেও হতাশ করেছে। হনর 300 আপনি কিনেন আর নাই কিনেন, আপনি যে কোনো ধরনের ফোন কেনার জন্য ভিজিট করতে পারেন বসুন্ধরা সিটিতে থাকা এমকে মোবাইল পয়েন্ট। এমকে মোবাইল পয়েন্টে এই হনর 300 ছাড়াও সকল ধরনের ফোন রয়েছে। হ্যাঁ, এটাও আপনি চাইলে কিনতে পারবেন, আর তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল থাকছে ডেসক্রিপশন বক্সে। আপনারা যারা এই হনর 300 কেনার চিন্তা করছেন কিংবা কিনবেন ভাবতেছেন, তারা অবশ্যই হনর 200 যেটা রয়েছে সেটা নিয়ে আগে একটু জেনে শুনে নেবেন, তাহলে আপনার ডিসাইড করতে একটু বেশি ইজি হবে। কারণ আমরা জানি যে প্রতি বছরে একটা ফোন থেকে যখন আরেকটা নতুন ফোন আসে, নতুন একটা মডেল আসে নতুন সিরিজে, তখন সেই মডেল নতুন কিছু থাকে, নতুন কিছু একটা আপগ্রেড থাকে। কিন্তু এই হনর 300 200 থেকে পিছিয়ে গেছে এক বছর সামনে গিয়েও। কারণ হচ্ছে এটার মধ্যে কোনো টেলিফোটো লেন্স থাকতেছে না, একটা মেইন লেন্স এবং একটা আলট্রা ওয়াইড লেন্স, যে জায়গায় কিনা এর আগের মডেলটার মধ্যে একটা টেলিফোটো লেন্স ছিল। তাছাড়াও ডিসপ্লের মধ্যেও কিছু কস্ট কাটিং করা হয়েছে, বিল্ড কোয়ালিটিও আমার কাছে ওইটার মতো ভালো মনে হয় নাই। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এই হনর 300টা ম্যাক্সিমাম মানুষজনকে হতাশ করবে। কিন্তু আপনি যদি এটা ডিজাইন দেখেন, আমার কাছে মনে হয় যে এটা ডিজাইন সবাই পছন্দ করবে। আমার কাছে পার্সোনালি হনর 200 থেকে এই 300 এর ডিজাইনটা বেশি ভালো লাগছে, স্পেশালি হচ্ছে এর ক্যামেরা মডিউলটা। আর ক্যামেরা মডিউলে তাকালেই দেখতে পারবেন পোর্টেড মাস্টার লেখা রয়েছে। আদৌ কি এটা পোর্টেড মাস্টার? একদমই না, পোর্টেডেও আমাকে এই ফোনটা হতাশ করেছে। এই ফোনটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড একটা ফোন। চিন্তা করেন যে 50,000 টাকা দিয়ে একটা ফোন কিনতেছেন সম্পূর্ণ প্লাস্টিক, আর এটা হাতে নিতেও খুব একটা প্রিমিয়াম লাগে না। আপনি যদি স্যামসাং এর ডিভাইসগুলোই দেখেন, এই প্রাইস রেঞ্জে দেখবেন যে মেটালের ফ্রেম পাচ্ছেন, ব্যাক সাইড কিংবা ফ্রন্ট সাইডে গ্লাস থাকতেছে, কিন্তু এটার অবস্থা এই জায়গায়ও খুব একটা সুবিধাজনক না। ফোনটার বটমে থাকছে মেইন স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে। এই সিম ট্রের মধ্যে আপনি দুইটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন। তারপর যদি টপ সাইডে তাকান, তাহলে এই জায়গায় আরেকটা স্পিকার পাচ্ছেন এবং নয়েজ ক্যান্সেলেশন মাইকের পাশাপাশি একটা আয়ার ব্লাস্টার থাকছে, যেটা দিয়ে আপনি ফ্রিজ টিভিকে কন্ট্রোল করতে পারবেন। আর এর রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন থাকছে। আর এর ডিসপ্লের নিচের দিকে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতেছে, যেটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যদিও কিনা আমি আশা করছিলাম যদি এটাতে আলট্রাসনিক দেওয়া হতো আরো বেশি ভালো হতো, কিন্তু এখন লাখ টাকার ফোনের মধ্যেও কিন্তু এই অপটিক্যাল সেন্সর ইউজ করা হয়, যার জন্য এটা নিয়ে আমি কমপ্লেন করবো না। কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু বেশি নিচে মনে হয়েছে। যদিও কিনা এক দুবার ইউজ করলে এটার সাথে আপনি ইউজ টু হয়ে যাবেন, কিন্তু একটু উপরে হলে আরো বেশি সুবিধা হতো। এই ফোনটা হাতে নিলে ফিল করতে পারবেন যে খুবই পাতলা চিতলা ফোন। এটার ওজন হচ্ছে 175 গ্রাম, আর এটাতে থাকছে IP65 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। 50,000 টাকা বাজারের কথা চিন্তা করলে আমার মনে হয় যে এটাতে অ্যাটলিস্ট IP66 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট থাকা দরকার ছিল। হনর 300 এটার সামনের দিকে তাকালেই দেখতে পাবেন 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্টের পাশাপাশি 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন। আরো থাকছে এটার মধ্যে 4000 নিট পিক ব্রাইটনেস। চিন্তা করেন যে 4000 নিটস মানে অনেক বেশি, কিন্তু এটাকে আমি ডিরেক্ট সানলাইটে ইউজ করে যেটা মনে হয়েছে যে এটার মধ্যে 4000 নিটস হওয়ার কোনো চান্সই নাই, কারণ এটাতে সর্বোচ্চ হয়তো 1500 কিংবা 2000 নিটস হতে পারে। 4000 নিটস হলে তো ডিরেক্ট সানলাইটে একদম জকজকা দেখা যেত। হ্যাঁ, এটাতে দেখতে কোনো প্রবলেম হচ্ছিল না, কিন্তু আমার কাছে নাম্বারের পরিমাণে ব্রাইটনেসটা কমই মনে হচ্ছে। আপনি যদি রেগুলার লাইফে এটাকে আউটডোরে ইউজ করতে চান, ব্রাইটনেস নিয়ে কিন্তু কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। কিন্তু দেখেন নিচের দিকে যে ভেজেলটা রয়েছে সেটা একটু তুলনামূলকভাবে মোটা মনে হচ্ছে উপরের দিক থেকে। এই ফোনের ডিসপ্লেটা কিন্তু একদমই ফ্ল্যাট ডিসপ্লে, যার কারণে এটার মধ্যে আপনি যে কোনো ধরনের প্রোটেক্টর কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারবেন। আমিও কিন্তু পার্সোনালি এই ধরনের ফ্ল্যাট ডিসপ্লেগুলোই পছন্দ করি। আমার কাছে কার্ভ ডিসপ্লে কেন জানি ভালো লাগে না। যারা ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করে থাকেন তাদের জন্য মনে হয় যে এটা একটা বেস্ট ডিল হবে। তাছাড়া এটা ডিসপ্লে নিয়ে আমার কোনো অবস্থাতেই কোনো কমপ্লেন নাই। ডিসপ্লের কালার, শার্পনেস কিংবা ডিসপ্লের মধ্যে কোনো ধরনের নেগেটিভিটি নাই। ডিসপ্লে এক কথায় অসাধারণ। ডিসপ্লে নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে, কিন্তু এটার মধ্যে গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইনের ইস্যু আসবে কিনা সেটা কিন্তু এখনো কনফার্ম না। যেহেতু 200 এর মধ্যে কোনো অবস্থাতেই এই ধরনের ইস্যু খুঁজে পাই নাই কেউ, খুব একটা আমি দেখি নাই, তো এটার মধ্যে হওয়ার চান্স কিন্তু একদমই কম। সেই জায়গায় কিন্তু এই ডিসপ্লে নিয়ে আপনাকে রিস্কে থাকতে হচ্ছে না। বাই দ্য ওয়ে, সবার কাছে সরি বলে নিচ্ছি যে আমার গলার কারণে হয়তো বা ঠিকঠাক ভয়েস নাও শোনা যেতে পারে, একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, তো এটা একটু কষ্ট করে মেনে নেবেন, কারণ হয়তো এটা খুব শীঘ্রই রিকভার হয়ে যাবে। দোয়া করবেন আমার জন্য। তো প্রথমে আপনাদেরকে যেটা বলতেছিলাম যে এই ফোনটা মানে হনর 300 এইটা হনর 200 থেকে ডাউনগ্রেড করা হয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে এটার মধ্যে একটা টেলিফোটো লেন্স ছিল মানে 200-এ, কিন্তু এটার মধ্যে নাই। তাছাড়া 200-এর মধ্যে যেই চিপসেট ইউজ করা হয়েছিল, যেই প্রসেসর ইউজ করা হয়েছিল, সেম প্রসেসর এক বছর পরে এসে কিভাবে 300-এ ইউজ করে, যেহেতু এটা পরবর্তী একটা মডেল মানে এটা একটা আপগ্রেড মডেল, তো সেটার মধ্যে একটা ভালো চিপসেট ইউজ করবে। মানে আগেরটাও ভালো ছিল, হ্যাঁ 200-এ যেটা 7 Gen 3 ছিল সেটা ভালো ছিল, কিন্তু এইটার মধ্যেও কেন তাহলে এটাই ইউজ করতে হবে? যদি এইটাই ইউজ করা হয় তাহলে কেন এই নতুন ফোন? এটাই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে নতুন ফোন দেওয়ার তো কোনো মানে ছিল না, সেটাই তো মার্কেটে ভালো চলতেছিল। আপনারা হয়তো অনেকেই জানেন যে স্ন্যাপড্রাগন 7 Gen 3 যে চিপটা রয়েছে সেটার পারফরমেন্স কেমন হয়ে থাকে। এটা থেকে আপনি ডিসেন্ট একটা পারফরমেন্স পাবেন। আপনি যদি হেভি গেমিং করতে চান, আপনি গেমিং করতে পারবেন, কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। রেগুলার লাইফে ইউজ করতে গেলে আপনি অনায়াসে কিন্তু এটা ইউজ করতে পারবেন। অন্যান্য ফোনের মধ্যে যেরকম 7 Gen 3 পারফর্ম করে থাকে, এটার মধ্যেও সেমভাবেই পারফর্ম করতেছিল। আমার মনে হয় না যে পারফরমেন্স নিয়ে কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে। কিন্তু চিন্তা করেন যে 50,000 টাকা দিয়ে যখন একটা ফোন কিনবেন, তখন কিন্তু আমরা এটা থেকে আরও বেশি ভালো পারফরমেন্স আশা করে থাকি। যেরকম আপনি যদি IQ Neo
নিও 10 দেখেন তাহলে এটার মধ্যে স্ন্যাপড্রাগন 8 Gen 3 যে চিপটা রয়েছে সেইটাই ইউজ করা হচ্ছে, সেইটার সামনে তো এই 7 Gen 3 কখনো পাত্তাই পাবে না। আপনি যদি গেমিংয়ের জন্য ফোন কিনতে চান তাহলে অবশ্যই বলবো আইকিউ নিও 10টা দেখতে পারেন, কারণ আইকিউ নিও 10 এর যে ক্যামেরা অফার করতেছে পারফরমেন্সের পাশাপাশি সেই জায়গায় আমার মনে হচ্ছে এইটা বাচ্চা একটা অবস্থা, তো এইটা কেনার কোনো মানেই আসে না। আমার মনে হয় যে ক্যামেরা এবং পারফরমেন্সের দিক দিয়ে চিন্তা করতে গেলে আইকিউ নিও 10 অনেক বেটার হচ্ছে এই হনর 300 থেকে। ভিডিওর মধ্যে এসে আপনাদেরকে বলে দিচ্ছি যে আসলে কোনটা নেবেন। আমি সত্যি বলতে এই হনর 300 নিয়ে একদমই হতাশ। শুরু থেকে এখন পর্যন্ত যেটা নিয়ে বকবক করতেছিলাম সেটা হচ্ছে এর ক্যামেরা। হ্যাঁ, আমি খুবই কষ্ট পাইছি যেটা থেকে টেলিফোটো লেন্স সরাই দেওয়া হয়েছে, এখন একটা মেইন লেন্স থাকতেছে 50 মেগাপিক্সেলের এবং এর পাশে একটা 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, আর সেলফি ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এর ছবি নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে। এর ছবি খুবই সুন্দর ছিল, খুবই শার্প ডিটেল ছবি দিতে পারতেছে, খুবই ভালো ডাইনামিক রেঞ্জও রাখতে পারতেছে। ইভেন লো লাইটের ছবিগুলো দেখলাম যে খুবই শার্প তুলতে পারতেছে, কিন্তু আমার এইগুলো নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন নাই। মেইন লেন্সের ছবি খুবই সুন্দর, আলট্রাওয়াইডেও খুবই ভালো ডিটেল দিতে পারে। একটু যদি লো লাইটে চলে যান তখন একটু ডিটেল কমে যায়, একটু নয়েজ চলে আসে, বাট এটা ডিজিটালি প্রসেস করে সেটা ফিক্সড করে ফেলে। বাই দ্য ওয়ে আরেকটা বিষয় বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন। এটার আদৌ ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আসবে কিনা বা এটা ইন্টারন্যাশনালি লঞ্চ হবে কিনা সেগুলো নিয়ে আমি এখনো কনফার্ম না। তো যেটা বলছিলাম যে ছবির বিষয়, এর পোর্ট্রেটগুলো খুবই সুন্দর ছিল, লো লাইট এবং ডে লাইট বোথ টাইমে খুবই ভালো ছবি দিতেছিল। কিন্তু দেখলাম যে ডে লাইটে যখন আমি একটু ব্লারিনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি, মানে এটাতে বাই ডিফল্ট হচ্ছে 2.2 মেবি সাজেস্ট করে, তো অ্যাপারচারটা যখন বাড়িয়ে ব্লারিনেসটা একটু বাড়িয়ে দেবেন তখন দেখবেন যে এজ ডিটেক্টের মধ্যে ঝামেলা করে ফেলে, চুল টুল ব্লার করে দিতেছে, এরকম প্যারা খাওয়া লাগে। তার থেকে বড় প্যারা হচ্ছে যখন আপনি পোর্ট্রেটে যাবেন এই ফোনের মধ্যে বারবার হচ্ছে আপনাকে বুকে যে ইফেক্টটা সেটা অন করতে হবে, না হলে হচ্ছে যে পোর্ট্রেট ছবি তুলবেন তাহলে নর্মালি ছবি তুলে ফেলে। তাহলে ভাই এই পোর্ট্রেটের অপশনটা দেওয়ার কি দরকার ছিল? জাস্ট ফটোসের অপশনটার মধ্যেই একটা বুকে ইফেক্ট যদি বসায় দিত তাহলে কিন্তু পোর্ট্রেটের কাজ হয়ে যেত। আলাদা করে পোর্ট্রেট দিয়ে সেটাতে বুকে অন করাটা খুবই প্যারাদায়ক মনে হয়েছে আমার কাছে। আর এর 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও খুবই সুন্দর ছিল, খুবই শার্প ছবি দিতে পারে। আর যারা হচ্ছে যে একটু সুন্দর ছবি পছন্দ করেন, সুন্দর বলতে বোঝাচ্ছি ছবি তোলার পরে আপনি মানে আমার মতো কালো কিন্তু দেখা যাচ্ছে ছবি তোলার পরে একটু বেশি সুন্দর হয়ে যাবেন, তাহলে আমার মনে হয় যে আপনারা এই ফোনটা পছন্দ করে থাকবেন, কারণ এটার মধ্যে একটু মানে এরকম কাজ করে ফেলে, মানে একটু ফর্সা করে ফেলে। তাছাড়াও যদি আপনি চান যে বিউটিফিকেশন অন করবেন আপনার ফেসটি সফট করে দিবে, কিন্তু একটা ভালো বিষয় দেখলাম যে এটা যদি আপনি বিউটিফিকেশন অফ করে দেন তাহলে একদমই ভালো ডিটেল ছবি তুলতে পারে, মানে ডিজিটালি কোনো কিছু সফট করে না, এটা একটা ভালো ব্যাপার। আর এর প্রত্যেকটা লেন্স দিয়ে কিন্তু আপনি 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও স্যাম্পলগুলো দেখেন, আই থিঙ্ক বুঝতে পারবেন এটার কি অবস্থা। এটা হচ্ছে হনর 300 এর সেলফি ক্যামেরা ভিডিও, সেলফি ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও রেকর্ড করা যায় এবং ভিডিও আহামরি ভালো না হলেও মোটামুটি কাজ চালানোর মতো। কিন্তু যেই বাজেটে এই ফোন পাওয়া যাচ্ছে 50,000 টাকা, 50,000 টাকা দিয়ে এই ক্যামেরা আমার মনে হয় না যে এতটা ভালো হবে। দেখেন ডাইনামিক রেঞ্জের অবস্থা মোটামুটি ভালোই কন্ট্রোল করতে পারে, একদম খারাপ বলবো না। আর হচ্ছে যে কেমন একটু নিজেকে সুন্দর সুন্দর লাগতেছে এই ফোনে, তো যারা ফোনে নিজেকে সুন্দর দেখতে চান তাদের জন্য একটা বেস্ট ডিল হতে পারে। যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, আপনার বাজেট 50,000 টাকা, তাদেরকে বলবো যে এই ফোন থেকে দূরে থাকেন, কারণ হচ্ছে এটার ক্যামেরাও খুব বেশি আহামরি ভালো যে ব্যাপারটা এরকম না। 50,000 টাকা অনেক টাকা, এটা থেকেও বেটার ক্যামেরা রয়েছে 50,000 টাকা বাজেটে। তো যার কারণে আমি ক্যামেরার দিক দিয়েও এটাকে রিকমেন্ড করতে পারি না। যদি আপনি ভিডিও করতে চান তাহলেও আমার মনে হয় যে এই ফোনটা আপনাকে হতাশ করবে। এই ফোনটা আপনাকে সব দিক দিয়ে হতাশ করলেও আপনাকে আলোর মুখ দেখাবে হচ্ছে এটাতে থাকা 5300 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি। হ্যাঁ, এটা থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। এটা যদি আপনি রেগুলার লাইফে ইউজ করতে চান আপনি একদিন অনায়াসেই পার করে দিতে পারবেন, ইভেন 1.5 দিনও হয়তো আপনি এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে। 5300 mAh ব্যাটারিটাকে চার্জ করার জন্য কিন্তু তারা বক্সের মধ্যে একটা 100 ওয়াটের চার্জার দিয়ে দিছে, যে জায়গায় অন্যান্য কোম্পানি একদমই বক্সকে জিম করে স্লিম করে ফেলতেছে, সেই জায়গায় হনর কিংবা আইকিউর মতো কোম্পানিগুলা ফোনের বক্সের মধ্যে 100 ওয়াট 120 ওয়াটের চার্জার দিতেছে, যে বিষয়টা আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমার ভয়েস নিয়ে খুব বেশি কিছু বলতে পারতেছি না, না হলে এই ফোনটাকে হয়তো আমি একটু বেশি রোস্ট করতাম। এখন কথা হচ্ছে আপনি এই 48,000 টাকা দিয়ে এই ফোন কিনবেন কিনা। আমি বলবো যে ভাই এই ফোন থেকে অনেক দূরে থাকেন, এই ফোন কেনার দরকার নাই। আপনি যদি মনে করেন যে আপনি হনরের ফোনটা কিনবেনই, তাহলে আপনি হনর 200 যে ফোনটা রয়েছে সেইটা কিনেন, তাহলে কিন্তু আপনি এর থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। যার কারণে আমি এই ফোনটা কাউকে রিকমেন্ড করতেছি না। হ্যাঁ, এটা আমি রিকমেন্ড করতাম, অবশ্যই ফোন ভালো, ফোন খারাপ না, কিন্তু এটার বাজেটটা খারাপ। 48,000 টাকা মানে অনেক টাকা। এই ফোনটা যদি 38 কিংবা 35,000 টাকায় পাওয়া যেত তাহলে আমি বলতাম যে চোখ বন্ধ করে আপনি এই ফোনটা নিয়ে নিতে পারেন, একটা বেস্ট ডিল হতে পারে। কিন্তু আমি আপনাকে এই 48,000 টাকা দিয়ে কখনোই এই ফোন রিকমেন্ড করবো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে কী দেখতে চান কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।